সাম্বা বনাম সামুরাই, আর্জেন্টিনার রণকৌশল নিয়ে ব্রাজিলের মুখোমুখি জাপান। সেলেসাও একাদশে নাও থাকতে পারেন নেইমার। ব্যাংক লুটেরাদের মালিকানায় ফেরা বন্ধ, আইনের ধারা বিলোপের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর প্রস্তাবে বাতিল হলো কালো টাকা সাদা করার সুযোগ। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। সাহস থাকলে জুলাই হত্যা মামলায় লড়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। অক্টোবরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি, 1 বছরে ধাপে ধাপে ভোটের পরিকল্পনা। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী হতে পারবেন যে কেউ। হামে প্রাণ গেল 4 শিশু। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু। জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। লালমনিরহাট কুড়িগ্রামে প্লাবন, বাড়িঘর রাস্তা ডুবে যাওয়া দুর্ভোগ। আপনারা দেখছেন স্টার নিউজ। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সাথে আছি তাসফিয়া তামান্না। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। এবারে ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মঞ্চ প্রস্তুত। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাম্বা জাদু, অন্যদিকে ট্যাকটিক্যাল শৃঙ্খলায় মোড়ানো জাপানের নিখুঁত লড়াই। বিশ্বকাপ 2026-এর শেষ 32-এর এই হাই ভোল্টেজ দ্বৈরথ লিখতে পারে এক মহানাটকীয় আখ্যান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। শুরুটা যেমনই হোক, শেষটা ভালো করাই গুরুত্বপূর্ণ। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের পর যেন এই মন্ত্রে এগিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। 1982 সালের পর থেকে আজ পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে পা না রাখার রেকর্ড নেই ব্রাজিলের। এবারও তাদের পাখির চোখ সেই সোনালি ট্রফি আর সম্ভাব্য সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এক অগ্নি পরীক্ষা। বিশ্বকাপটা যেন সেলেসাওদের ফেরার মঞ্চ। হিসেব কষলে দেখা যায় গত 12 ম্যাচে মোটে 5টা জিতেছে তারা, আর এই 5টা জয় এসেছে সবশেষ 6 ম্যাচে। আনচেলত্তির ছোঁয়ায় তারা রক্ষণের ফাটলগুলো মেরামত করেছে দারুণভাবে। শেষ 2 ম্যাচে কোনো গোলই হজম করেনি ব্রাজিল। ভিনিসিয়াস কুনিয়ারা উঠছেন, তবে চিন্তা বাড়িয়েছে রাফিনিয়ার ইনজুরি। তার জায়গায় অবশ্য নিজেকে প্রমাণ করেছেন রায়ান। চোট কাটিয়ে নেইমারের ফেরার সুখবর দিয়েছেন আনচেলত্তি, তবে স্টার্টিং 11-এ তাকে দেখা যাবে কিনা তা নিশ্চিত করেননি। জাপান যে সত্যিই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল সেটি আমরা আগেই বুঝতে পেরেছি। তারা বিশ্বের অন্যতম সেরা দল। ফিফার র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 17তম। মার্চে তারা ইংল্যান্ডকে হারিয়েছে, তাই তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। ব্রাজিলের ডিফেন্স লাইন চুরমার করে গেল অক্টোবরে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল জাপান। নকআউটে তাদের একমাত্র আত্মবিশ্বাসের জায়গাও সেটি। যদিও সে ম্যাচে মাগালায়েস আর মার্কিনিয়সরা ছিলেন না, তারপরও 14 বারের চেষ্টায় ব্লু সামুরাইদের সেলেসাও বধ এখনও উজ্জ্বল। হাজিমে মোরিয়াসুর এই দলটা এখন শুধু ডার্ক হর্স না, তারা জায়ান্ট কিলার। চলতি বছর ইংল্যান্ড বধ কিংবা নেদারল্যান্ডসকে রুখে দিয়ে সেটার প্রমাণও দিয়েছে ব্লু সামুরাইরা। 2024 সাল থেকে মোরিয়াসু তার চেনা 3-4-2-1 ফরমেশন থেকে এক চুলো নড়েননি। গভীর রক্ষণ আর বিদ্যুতের গতিতে কাউন্টার অ্যাটাক তার মূল শক্তির জায়গা। এই দলটার সামনে এবার একটাই মিশন, পুরুষ বিশ্বকাপের নকআউট পর্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। 2002, 10, 18 আর সবশেষ 2022 সালে তারা 4 বার শেষ 16-র দরজায় এসে ফিরে গিয়েছে খালি হাতে। বিশ্বজুড়ে সমাদৃত ব্রাজিলের বিপক্ষে জাপানকে তুলনামূলকভাবে কম মূল্যায়ন করা হবে, এটাই স্বাভাবিক। ব্রাজিলের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, তবে আমরা এটাও বিশ্বাস করি গত বছরের মতো এবারও তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করব এবং ইতিহাস বদলে দিতে পারব, এমন আরেকটি ফল এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।
জাপান শিবিরেও আছে দুশ্চিন্তা। সুইডেন ম্যাচে ৩৯ মিনিটে মাঠ ছাড়া সেন্টার ব্যাক কো ইতাকুরার চোট অতটা গুরুতর না হলেও আক্রমণের প্রাণশক্তি তাকেফুসা কুবো ছিটকে গেছেন হাঁটুর চোটে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। কিছুক্ষণ বাদেই রাউন্ড অফ 32 এর হাই ভোল্টেজ ম্যাচে এশিয়ার দল জাপানের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে জড়ো হয়েছেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন রিপোর্টার গোলাম মোর্শেদ, যুক্ত হতে চাই তার সঙ্গে। মোর্শেদ, টিএসসিতে রয়েছেন, খেলার আর মাত্র 2 ঘন্টা বাকি, ইতিমধ্যেই সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। নিশ্চয়ই টান টান উত্তেজনায় অপেক্ষা করছেন আজকের ম্যাচের জন্য, বিস্তারিত জানতে চাই। তামান্না, ধন্যবাদ। এই মুহূর্তে টিএসসি যেন এক টুকরো ব্রাজিলিয়াতে পরিণত হয়েছে। আমার চারিপাশে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে হলুদ জার্সি পরে ইতিমধ্যেই 2 ঘন্টা বাকি আছে এখনো রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে ম্যাচে, এবং এর 2 ঘন্টা পূর্বেই কিন্তু রাজধানীর এই টিএসসিতে ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন, এবং যেমনটি দেখা যাচ্ছে যে তারা কিছুটা উল্লাস করছেন। রাউন্ড অফ 32-তে তারা জাপানের বিপক্ষে তুলনামূলক কিছুটা কম শক্তিধর দেশের সাথেই বিপক্ষেই খেলতে যাচ্ছে, এবং সেই লক্ষ্যেই কিন্তু দেখা যাচ্ছে তারা কিছুটা উচ্ছ্বাসিত আছেন এবং ভেপু বাজাচ্ছেন, পাশাপাশি নানা ধরনের উল্লাস করছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন, নেইমারকে নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং আমরা আর্জেন্টিনার কিছু সমর্থককেও দেখতে পাচ্ছি যারা মূলত জাপানের পতাকা নিয়ে এসেছেন এবং জাপানকে সমর্থন যোগাতে এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দল একে অপরের একটি রাইভালরি চলমান রয়েছে বা একটি রাইভালরি চলে তাদের মধ্যে, সেই লক্ষ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলেরই কিন্তু সাপোর্টাররা এখানে রয়েছেন। দর্শক, তামান্না, এই হচ্ছে টিএসসির বর্তমান চিত্র। মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব খেলা শুরু হবার পর। ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16তে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং লাতিন আমেরিকার কঠিন প্রতিপক্ষ প্যারাগুয়ে। জিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 2:30টায়। গ্রুপ ই এর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে জার্মানি, আর সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ 32 নিশ্চিত করেছে প্যারাগুয়ে। বিশ্বকাপ অভিযান দারুণভাবেই শুরু করেছিল লাগেসমানের জার্মানি, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে 2-1 ব্যবধানে হেরে কিছুটা ছন্দপতন হয়েছে ডায়মন্ড শাফটের। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও 2018 এবং 2022 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের, তাই এবারে নকআউটে বেশ সতর্ক জার্মানরা। অন্যদিকে প্যারাগুয়ে খুব একটা আলোচনায় না থাকলেও লড়াকু ফুটবল খেলেই নকআউটে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে 1 জয় 1 ড্র এবং 1 হারে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অস্ট্রেলিয়ার পেছনে থেকে তৃতীয় হয়েছে গুস্তাভো আলভারের দল। সমালোচনা এবং বিরোধিতার মুখে অবশেষে ব্যাংক লুটেরাদের মালিকানায় ফিরে আসার পথ বন্ধ করে দিল সরকার। এ সংক্রান্ত ব্যাংক রেজুলেশন আইনের 18 এর ক ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, বাজেট ঘাটতি পূরণ এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা আনা হবে। হাসিনা আমলে 1 ডজনের বেশি ব্যাংকে সরকারি ছত্রছায়ায় ব্যাপক অনিয়ম লুটপাট হয়েছে বলে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে আসে। এর মাঝে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে ওই সরকার। এজন্য প্রণয়ন করা হয় ব্যাংক রেজুলেশন আইন। তবে এই অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে গিয়ে নির্বাচিত বিএনপি সরকার 18 ক ধারা যুক্ত করে, যার ফলে এসব ব্যাংকে লুটপাট করা মালিকরা আবারও ফিরে আসার সুযোগ পাবে উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করে বিভিন্ন মহল। অবশেষে সমালোচনার মুখে ধারাটি বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন অর্থমন্ত্রী। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এমন তথ্য জানানোর পর অর্থমন্ত্রী বাজেট প্রসঙ্গে বলেন, নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হবে, কর আহরণেও আসবে স্বচ্ছতা। স্টক মার্কেটের সাথে গ্লোবাল এক্সপোজার আছে, ওইরকম ব্যক্তিদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আইনি কাঠামো পর্যালোচনামূলক
সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, নতুন বাজেটে আগের বছরের তুলনায় অনুন্নয়ন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। বিল পাশের আগে সকালে সংসদে প্রধানমন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে 3 ধাপে কাজ করবে সরকার। এদিকে কর বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অর্থ বিল পাশ নয়, বরং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আরও বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এই লক্ষ্য অর্জনে প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল অর্থ বিলে। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে এগুলো সহ বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করে সোমবার বিকেলে অর্থ বিল 2026 পাশ হয় জাতীয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এর আগে সকালে বাজেট অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জানান, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ সহ নানা উদ্যোগ বাস্তবায়নে 3 ধাপে কাজ করবে সরকার। প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তিগত ব্যবহার, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য মডার্নাইজ করার জন্য বর্তমান সরকার এই বাজেটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, অর্থবিল সংশোধনের প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করা ইস্যুতে বেশ সমালোচনা হয়েছে, তাই এই সুযোগ বাতিল চান তিনি। এছাড়া করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানো ও বিভিন্ন শিল্প খাতের জন্য আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। 26-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা। প্রধানমন্ত্রীর সকল প্রস্তাব বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে অনুমোদনের জন্য প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, রাজস্ব ব্যবস্থার সংস্কারে নেওয়া হবে পদক্ষেপ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাজেট বাস্তবায়নে শুধুমাত্র নীতি গ্রহণ নয়, বাজেট বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ এবং আইনের প্রয়োগ নিশ্চিত করার কথা বলেন বিশেষজ্ঞরা। সরকারের সফলতা নির্ভর করবে যে কত ইফেক্টিভলি টাকাটা কালেক্ট করতে পারে, মানে রাজস্ব আহরণ করতে পারে। এটাও তদারকি করা উচিত যে আসলে ওনারা তো অনেক জায়গায় কাস্টম ডিউটি থেকে শুরু করে উৎসে করের থেকে শুরু করে অনেক জায়গায় ছাড় দিয়েছেন, সেই ছাড়ের প্রভাবটা সাধারণ জনগণের কাছে পৌঁছালো কিনা। কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ বছরের মাঝখানে এসে করের বোঝা না চাপানোর পরামর্শ তাদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক প্রদর্শনীতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত 1টি গাছ রোপণের আহ্বান জানান তিনি। 27,000 শিক্ষার্থী ও 16,000 শিক্ষকের প্রায় 8,000 নতুন ভাবনা। সারা দেশ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো বাছাই করা 100টি প্রকল্প স্থান পায় এই প্রদর্শনীতে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসাহ দেন শিক্ষার্থীদের। সেরা 10 টিমকে দেয়া হয় আর্থিক পুরস্কার। নবম স্থানের পুরস্কার গ্রহণ করছেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক উল্লেখ করে সরকার প্রধান শিক্ষার্থীদের দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান। বলেন, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়াস, আমরা পারবো।
যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। এর আগে একযোগে দেশের ২৯,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। তরুণ প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বিএনসিসির ভূমিকা রয়েছে জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে সক্রিয় থাকলেও সংসদে এখনও কার্যকর বিরোধী দলের পূর্ণ ভূমিকা রাখতে পারেনি জামায়াত এবং এনসিপি, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে বিরোধী দলের দাবি, অধিকাংশ সদস্য নবীন হলেও অতীতের যে কোনো বিরোধী দলের তুলনায় আরও দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা রাখছেন তারা। মাজহারুল ইসলামের আরও একটি রিপোর্ট। 2026 এবং 27 অর্থবছরের প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে জামাত ইসলামী ও নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ, গণভোট, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদের ভিতরে বাইরে নিজেদের অবস্থান তুলে ধরছে দল দুটি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা এবং বিরোধী দলের প্রতি বৈষম্যের অভিযোগে এরই মধ্যে সংসদ থেকে 4 দফা ওয়াকআউটও করেছে তারা। আমাদেরকে আসলে সেভাবে কথা বলতে দেয়া হচ্ছে না। আমরা দেখেছি এর আগে অনেক ছোট ছোট বিরোধী দল ছিল। আওয়ামী লীগ 2001 সালে আমাদের প্রায় অর্ধেক সাইজে ছিল, তারপরেও তারা যে পরিমাণ সুযোগ পেতেন আমাদেরকে সেই পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না বলে আমরা মনে করছি, এবং বিশেষ করে বিভিন্ন নিয়মের বেড়াজালে আমাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে। যারা সরকারি দলে যারা আছেন এবং তারা যখন কথা বলেন তাদের সময়ের ক্ষেত্রে কিন্তু এটা অবারিত থাকে, কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে কিন্তু সেটা অবারিত থাকে না। সরকারি দল এবং বিরোধী দলের এই যে মেকানিজমটা সংসদের মধ্যে আছে তার কারণে। তবে বিরোধী দলের ভূমিকায় কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে সংসদ ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা নিয়ে বিতর্কিত মন্তব্য বা জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করার মতো বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ থেকেই 2-1 হয়তো অনভিপ্রেত কোনো কথা বলেছেন এই সংসদে, এবং অনেকগুলো কথাই যে এটা সংসদের কার্যতালিকায় আর রাখাও হয়নি, এমন ধরনের বক্তব্য হয়তো সরকারি দলের অনেকেও দিয়েছেন, বিরোধী দলের 2-1 এটা দিয়েছেন আর কি। কিন্তু মোটা দাগে বিরোধী দলে যারা আছি আমরা সংসদে জনগণের পক্ষ থেকে জনগণের যে কনসার্নগুলো আছে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে এটা মনে রাখতে হবে, সংসদ নেতা থেকে শুরু করে আমার মনে হয় প্রায় 260 or something লাইক দ্যাট সকলেই নতুন, তো কাজেই অভ্যস্ততা একটা বিষয় থাকে, কিন্তু প্রথম দিক থেকে আমরা মৌলিক বিষয়গুলো কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে এখনও শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের অবস্থায় পৌঁছাতে পারেনি জামাত ও এনসিপি। ফলে সরকারের নীতি ও সিদ্ধান্তে তাদের প্রভাব এখনও সীমিত। বিরোধী দলগুলো আসলে প্রত্যাশিত পর্যায়ে কোনো কিছু অর্জন করতে পারছে না। আলাপ আলোচনা হচ্ছে অনেক ঐতিহাসিক বিষয় নিয়ে, অনেক কিছু বিতর্ক নিয়ে, অনেক নতুন কথা নিয়ে, অনেক ভাইরাল হওয়ার মতো কথাবার্তা আসতেছে, কিন্তু জনগণের আলটিমেটলি সংসদের যে অর্থ সেই জায়গায় কিন্তু বিরোধী দল কন্ট্রিবিউট করতে পারছে না। বিভিন্ন দেশের সংসদের কার্যপ্রণালী ভালো করে পড়ার পরামর্শ দিলেন এই বিশ্লেষক। একই সাথে সংসদ সদস্যদের নিয়ে নানা ইস্যুতে কর্মশালার আয়োজনের তাগিদও দেন তিনি। পৃথিবীর যে বিখ্যাত পার্লামেন্টগুলো আছে তাদের যে সকল ডকুমেন্টগুলো আছে একটু পড়া, কিছু ডকুমেন্টারি দেখা, এবং ওই দেশের সাংসদরা কিভাবে ভূমিকা রাখছেন সেটা একটু ফলো করা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এবছরই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে এসে জুলাই হত্যার বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তিনি। 5 আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনে চালানো হত্যার মামলায় মৃত্যুদণ্ডের আসামি তিনি। দিল্লিতে বসে দেয়া তার বক্তব্য প্রচারে রয়েছে নিষেধাজ্ঞা। তবে রোববারও ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরেই ফিরছেন দেশে। এক্ষেত্রে কারো সঙ্গে যাবেন না সমঝোতায়।
এ প্রশ্নে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি, একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না। জুলাই হত্যাকাণ্ডের আরও 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। আর এসব মামলার আসামির তালিকায় রয়েছে শাহজাহান খান, আমির হোসেন আমুসহ সাবেক পুলিশ কর্মকর্তার নাম। যে 10টা রিপোর্ট সাবমিট করা হয়েছে সেগুলোতে ফর্মাল চার্জ আমরা আগামীকালকের মধ্যে অথবা ভ্যাকেশনের পরে 21 তারিখে যখন খুলবে সাথে সাথে আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেবো। বাকি তাতে ওই 10টা ফর্মাল চার্জ এবং যে 24টা মামলা এখন বিচারাধীন, এই মোট 34টি মামলা এখন বিচার কাজ চলবে। এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার রায় আসছে মঙ্গলবার। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রমাণ হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রায় 5,000 নির্বাচন ধাপে ধাপে 1 বছরে করতে চায় তারা। আর আওয়ামী লীগের প্রশ্নে বলছেন, দলীয় প্রতীক না থাকায় শর্ত পূরণ করে প্রার্থী হতে পারবেন যে কেউ। তবে সরকারের পক্ষ থেকে এ নয়ে এখনও কোনো চিঠি পায়নি ইসি। স্থানীয় সরকারের 4,581 ইউনিয়ন পরিষদ, 61 জেলা পরিষদ, 495 উপজেলা পরিষদ, 330 পৌরসভা, 13 সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নির্বাচন উপযোগী রয়েছে। ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সবখানে রয়েছেন সরকারের দেয়া প্রশাসক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জাতীয় নির্বাচন ছাড়া এ পর্যন্ত হয়নি স্থানীয় সরকারের কোনো নির্বাচন। এখন দলীয় সরকারের অধীনে নির্দলীয় স্থানীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন। ইসি বলছে, এই নির্বাচন আয়োজনে ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রস্তুত আছে। হালনাগাদ করা হচ্ছে আচরণবিধি। অক্টোবরেই শুরু হতে পারে ভোট। সেপ্টেম্বর অক্টোবর তো মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমি তো আর ওর বাইরে তো কিছু বলবো না বা বলার সুযোগও আমার নেই। তাহলে এর দেশে আমরা এখন এন্ড অফ জুনে আছি, তাই না? জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3 মাস আমরা তো প্রস্তুতিটা নিচ্ছি। এবারে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে নির্দলীয়, তাই থাকছে না দলীয় প্রতীকের ব্যবহার। নির্বাচন কমিশন সচিব বলছেন, নির্দলীয় ভোট হওয়ার শর্ত পূরণ করতে পারলে যে কেউ হতে পারবেন প্রার্থী। যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না, আমি বলছি যে যেহেতু এখানে নির্দলীয় কাঠামোতে নির্বাচনটা হবে, তাহলে যিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি প্রার্থী হতে পারবেন। এইটুকুই, এর বাইরে আর এর ব্যাখ্যা আমার দিক থেকে কোনো ব্যাখ্যা নেই। ধাপে ধাপে পৌর ও ইউপির ভোট শুরু করতে চায় কমিশন। পৌরসভায় একদিনে করা হবে নাকি ধাপে ধাপে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কত তারিখ পর্যন্ত আমরা ভোটারদেরকে নির্বাচনের আওতাধীন করব, তো এটাও একটা প্রশ্ন। যেমন আগে ছিল 1 জানুয়ারি, এখন তো আমাদের নির্বাচন কমিশনের এখতিয়ারে এটা এসছে। তাহলে আমার ভোটার তালিকা প্রকাশ, ওজোর আপত্তিগুলো নিষ্পত্তি, এগুলো করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর সাথে বিবেচনা করে আমরা যদি তফসিলটাকে আনি, তাহলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে 31শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তাদেরকে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি। স্থানীয় নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানাচ্ছে ইসি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেছে 5 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 124 জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে চলছে এডিস মশা নিধনের কার্যক্রম। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিটি কর্পোরেশনের অভিযান দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ। রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত অভিযানে মিলছে এডিস মশার লার্ভা। কোথাও নির্মাণাধীন ভবন, কোথাও ছাদ বা আঙিনায় জমে থাকা পানিতে মিলছে লার্ভা। এসব ভবনে অভিযান চালিয়ে জরিমানা করেছে সিটি কর্পোরেশন। তবুও বর্ষার মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকার উদ্বেগ বাড়ছে জনমনে। এরই মধ্যে পরিস্থিতি আরও শঙ্কার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জন মারা গিয়েছেন, তাদের মধ্যে 2 জন পুরুষ।
সবাই কিন্তু জানে যে ডেঙ্গু আসলে কিভাবে প্রতিরোধ করতে হয়, বংশবিস্তার রোধ করাটা, সেটা কিন্তু আসলে সবাই জানার পর সেটা মানতে চায় না। অবহেলা করা যাবে না, কারণ মৃত্যু ঝুঁকিটা কিন্তু ডেঙ্গুতে অনেক বেশি, কারণ 4টা টাইপ 1, 2, 3, 4 যে কোনো একটাতে কিন্তু সে আক্রান্ত হলে পরবর্তীতে অন্য আক্রান্ত হচ্ছে, সেটার ঝুঁকিটা অনেক বেশি। এই জন্য আক্রান্ত হলে সঠিক চিকিৎসার পরামর্শ। সিটি কর্পোরেশন বলছে যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে, পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমে অব্যাহত রয়েছে। নগরবাসীকেও নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই লার্ভা জন্ম নিয়ে আপনাকে ফার্স্টে কামড় দিবে, সেই কামড়ের মধ্যে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যাবেন। আপনি যদি আপনার বাসাটা পরিষ্কার করতে নাও পারেন, যদি মনে করেন সিটি কর্পোরেশনের কোনো সহযোগিতা প্রয়োজন আছে, আমাদেরকে জানান, আমরা গিয়ে পরিষ্কার করে দিব। তারপরেও যাতে ডেঙ্গুর যেই লার্ভা সেটা যাতে সৃষ্টি না হতে পারে সেই ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় মশার প্রজননস্থল ধ্বংস করা। ঢাকা সহ বাংলাদেশের অনেকগুলো জেলাতে এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স, গড় ইন্ডেক্স 20-এর উপরে আছে। এই মুহূর্তে আমরা একটি ফরকাস্টিং মডেল যেটি তৈরি করি সবসময়, এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে। যেটি করণীয় সেটি হচ্ছে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। সঙ্গে সঙ্গে কমিউনিটিকে বা জনগণকেও সম্পৃক্ত করতে হবে এই কাজে। যার যার বাড়ির আঙ্গিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই ওই বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 18 জন, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 5000-এ। নুসরাত জাহান, স্টার নিউজ। এদিকে দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এতে হাম এবং এর উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 716 জনে। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরও বলা হয়েছে গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগের সংখ্যা 744। এ নিয়ে 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা 619 শিশুর, আর হামে মারা গেছে আরও 93 শিশু। এছাড়া 15 মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 99,207 এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 11,710 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 82,844 রোগী এবং এর মধ্যে 79,000ই বাড়ি ফিরেছেন। গরমের মাঝে লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। মানববন্ধনও করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় বিদ্যুৎ না মেলায় সংকট বেড়েছে। এই চিত্র টাঙ্গাইলের। লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। একদিকে তীব্র গরম, তার উপর চলছে বিশ্বকাপ ফুটবল। প্রিয় দলের ম্যাচ চলাকালে লোডশেডিংয়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। আমাদের বাচ্চা এবং ডেলিভারি মায়েরা, বোনেরা, তারপর আমাদের অসুস্থ যে মুরব্বী আছে, মা, বোন, বাবা যারা আছে, এবং কোরবানির যে মাংস ফ্রিজে আছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না। পাশাপাশি মানববন্ধন বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন গরমের মাঝে টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যেও। কারেন্ট প্রতি ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা থাকতেছে। ছোটখাটো যারা উদ্যোক্তা আছে তারা মাল উৎপাদন করতে পারতেছে না, মানে নানাবিধ সমস্যা আছে এই লোডশেডিং এর কারণে। মাল্টিমিডিয়া ক্লাস হয়, সেই ক্লাসগুলো নিতে পারছে না। সার্বিকভাবে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটছে। অনেক সময় হেরিকেন লাইট এরকম জ্বালিয়ে আমাদের পড়ালেখা করতে হচ্ছে, আর গরমে খুব কষ্ট করতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় মিলছে না বিদ্যুৎ, তাই বেড়েছে সমস্যা। পাওয়ার বিপরীতে আমরা বাই রোটেশন লোডশেড করে থাকি, আমাদের নিজস্ব শিডিউল আছে। কিন্তু সমস্যা হয় হচ্ছে যখন ঢাকার থেকে অপারেশন করা হয় তখন এই শিডিউলটা আমরা ঠিক রাখতে পারি না। সাপ্লাই কম পাচ্ছি বলেই লোডশেডিং আমাদের করতে হচ্ছে, আমাদের নিজস্ব কোনো এখানে নাই। তবে রোববার সংসদকে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেই কারণে রাজধানী সহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। পরিস্থিতির উন্নয়নে 2 দিন সময় চেয়েছেন তিনি। এটা একটা জাতীয় সংকট, আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। মিথিলা আঞ্জু, স্টার নিউজ।
জামালপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে মহাসড়কটির শরীফপুর এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আলমগীর হোসেনের সঙ্গে। আলমগীর, এই মুহূর্তে বিক্ষোভের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই এবং এই বিক্ষোভ এবং মহাসড়ক যে অবরোধ সেটি কখন নাগাদ শুরু হয়েছে? তামান্না, এখন থেকে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে চললো এই অবরোধ কিন্তু চলছে। এই বিদ্যুতের দাবিতে এখানে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে ঘন ঘন যে লোডশেডিং এর প্রতিকার এবং স্বাভাবিক যে বিদ্যুৎ প্রবাহ তার দাবিতে কিন্তু তারা এই সড়ক অবরোধ করেছেন। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে কিন্তু তারা এই সড়ক অবরোধ কার্যক্রম শুরু করেন। এখনো কিন্তু আমরা সেই আগের চিত্র লক্ষ্য করতে পেরেছি যে জামালপুরের সদর উপজেলার যে শরীফপুর বাজার এলাকা, এই শরীফপুর বাজারে কিন্তু তারা এই অবরোধটি করছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, দুই পাশে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো গাড়ি কিন্তু এখানে চলাচল করতে পারছেন না। স্থানীয়রা যে বিষয়টি বলছেন, এখানে যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন যে এখানে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না। তারা যে বিষয়টি আরো বলছেন যে দিনের বেলাতে বিদ্যুৎ থাকে তো থাকেই না, রাতেও যে তারা একটু ঘুমাবে সেই অবস্থাও কিন্তু নেই। এখানে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পেলে কিন্তু তারা 3 ঘন্টার মতো এখানে আবার লোডশেডিং দিচ্ছে। তো এই প্রেক্ষিতে এই খুব থেকেই কিন্তু স্থানীয়রা এখানে তারা একটি এই অবরোধ কর্মসূচি পালন করছেন। তো স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে এখন পর্যন্ত বিদ্যুৎ অফিস থেকে বা প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো ব্যক্তি বা এখানে এসে কিন্তু তাদের সাথে কথা বলেননি বা তাদেরকে কিন্তু আশ্বস্ত করেননি। স্থানীয়রা যে বিষয়টি বলছেন, পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বা পল্লী বিদ্যুৎ অফিস থেকে যদি কেউ না আসে তারা কিন্তু এই অবরোধটি তুলবেন না। পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির যিনি জামালপুরের জিএম রয়েছেন তিনি যে বিষয়টি বলছেন, জামালপুরে বিদ্যুতের চাহিদা রয়েছে 160 থেকে 70 মেগাওয়াট, সেখানে তারা পাচ্ছে 70 থেকে 80 মেগাওয়াটের ফলে কিন্তু এই বিপর্যয়টির সৃষ্টি হয়েছে। তামান্না। শরীফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি শীর্ষক কর্মসূচির আওতায় সারা দেশে সভা, সেমিনার, প্রদর্শনী, পদযাত্রা এবং সমাবেশ করবে এই দল। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির এবং 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন ছিল এক যুগান্তরকারী ঘটনা। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, যাতে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। সেই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে 36 দিনের কর্মসূচি ঘোষণা করতেই এনসিপির এই সংবাদ সম্মেলন। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। জুলাই থেকে জনপদে এই কর্মসূচিটি প্রথম জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে 1 মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 থেকে 9 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। 10 জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ, লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজিত হবে। এই প্রোগ্রামগুলো আমরা জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে 36 দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ, রাজধানীতে শিশুদের চোখে জুলাই জাগরণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া রাজধানীর বারিধারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এই দাবিগুলো আমরা আগেও করেছি, আজকেও আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাই যে আমাদের সন্তানদের এই মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।
বৃষ্টি উজানের ঢলে আবারও পানি বাড়ছে নদ নদীতে। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট। এরই মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে ডুবেছে নিম্নাঞ্চল। পানিবন্দী অনেকেই। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টির পর উজানের ঢল। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। হু হু করে পানি নামছে ভাটিতে, ডুবছে নিম্নাঞ্চল। এরই মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবেছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত। এতে বিপাকে পানিবন্দী মানুষ। বাড়ির থেকে বাইরে হবার পারছি না, মানে আমার ছাওয়া পোয়া বা গরু বাছুর নিয়ে বিভিন্ন জ্বালা, খুব কষ্টে আছি আমরা। মানে বাদ তো সম্ভাবনা বাদ ঠিকই না থাকে, আর গরুর পরিস্থিতি তো খুব খারাপ। আসলে শরৎ নামার কোনো বুদ্ধি নেই। কালকে থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আকাশ চোখে সব তলে গেছে, খাবার পাইছিল। স্থানীয়দের দাবি, এ নিয়ে ২ সপ্তাহে ৪ দফা পানিবন্দী হলেন তারা। বারবার ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় ক্ষতির মুখে চাষিরা। ধানের গাজা টাজা সব চলে গেছে, ডুবে গেছে। ভাত টাত গরু ছাগলটা ধরে খুব মুসিবত পড়ছি। ২ সপ্তাহ ধরিয়ে বারবার বন্যা হইতে আছে। খেতপালা নষ্ট হয়েছে, বাদাম খেত নষ্ট হয়েছে, আমন ধানের বেতন ফেলা আছে, এগুলো নষ্ট হয়েছে। পানি বাড়ছে দুধকুমার সহ আরও কয়েকটি নদীতে। সেখানকারও কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগান্তিতে মানুষ। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শঙ্কা আছে বন্যার। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ কর্মকর্তাদের। আগামী ৪৮ ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। পানির উঠানামার কারণে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। বন্যা মোকাবিলায় প্রস্তুতি আছে বলেও জানিয়েছে প্রশাসন। রিজভী হাবিব, স্টার নিউজ। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে সমাধিত হবেন তিনি। বাংলাদেশের পাপেট ম্যান তিনি, কারো কাছে শিল্পী ভাই। জীবনভর শিল্পে নিমজ্জিত থেকে রং আর তুলির স্পর্শে শিশু কিশোরদের মনে গেঁথে দিয়েছেন জীবনবোধের এক নির্মল ছবি। শৈশবে নদীর বুকে মেঘের প্রতিফলন দেখে তার ভেতর জন্মেছিল ছবি আঁকার বোধ। দিনে দিনে সেই অনুভব ছড়িয়ে পড়ে শিল্পের নানা মাধ্যমে। তিনি হয়ে ওঠেন একটি জাতির সংস্কৃতির অগ্রগামী পথিক, দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ছিলেন হাসপাতালে ভর্তি। বরেণ্য এই শিল্পী সবকিছু ছাপিয়ে চলে গেলেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে। আইসিতে অনেকবার ছিলেন, ফেরত এসেছিলেন, হ্যাঁ লাইফ সাপোর্ট ছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। 1 বছর ধরে সাফার করছিল আর কি। তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। ব্যক্তিগত শিল্পকর্ম ছাপিয়ে নিজেকে মেলে ধরেছেন এক উদার ও মহৎ শিক্ষক হিসেবে। কয়েক প্রজন্মের কোমলমতি শিশুদের চিন্তা ও মননে বপন করে দিয়েছেন শিল্পবোধ। শিখিয়েছেন কিভাবে ধরতে হয় রং তুলি আর কিভাবে দিতে হয় নবজাতক শিল্পীর প্রথম আঁচড়। টেলিভিশনের পর্দায় পাপেট শো বা পুতুল নাচকে জনপ্রিয় করে তোলার পেছনে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। 52 ভাষা আন্দোলনে ছবি আঁকার অপরাধে তাকে যেতে হয়েছে কারাগারে। আর 71-এ শিশুদের মলিন মুখে হাসি ফোটাতে নিজেই ছুটে গেছেন শরণার্থী শিবিরে। এরপর সকল শিল্পকর্মের স্পন্দনে বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যকে গেঁথে দিয়েছেন যত্নে। স্বাধীনতার পর 1976 সালে তার নির্দেশনায় বিটিভিতে শুরু হয় নতুন কুড়ি। এছাড়া গানের অনুষ্ঠান এসো গান শিখি, ছবি আঁকার পাঠ, মনের কথা আর মিনা কার্টুনের মতো নান্দনিক অনুষ্ঠানগুলো তারই মস্তিষ্কপ্রসূত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপন কিংবা মঞ্চে রক্তকরবী নাটকের নির্দেশনাসহ শিল্পের নানা মাধ্যমে বারবার নিজের সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার সাক্ষ্য রেখেছেন এই শিল্পী। 1935 সালে জন্ম নেওয়া এই শিল্পী চারুকলার জগতে অনন্য ভূমিকার জন্য পেয়েছেন 21 পদকসহ অজস্র পুরস্কার। তার সমস্ত অবদান স্মরণে রেখেই বলতে হয়, তার ছড়িয়ে দেওয়া পাপেট শো থেকে যাবে চিরকাল। সেই সঙ্গে থেকে যাবেন বাংলার এই পাপেট ম্যান মুস্তাফা মনোয়ার। মামুনুর রশিদ পনেল,
স্টার নিউজ, ঢাকা। দর্শক, শুরুতেই বলছিলাম কিছুক্ষণ বাদে রাউন্ড অফ 32 এর লড়াইয়ে মাঠে নামবে জাপানের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই সংক্রান্ত খবরাখবর শুরুতেও আমরা রাখছিলাম, আবারও একটু সেই খবরাখবর রাখতে চাই। সারা দেশের মতো রাজধানীতে বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে জড়ো হয়েছেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা যুক্ত হয়েছিলাম। এবার একটু ড্যাফোডিল ক্যাম্পাসের খবরাখবর জানতে চাই, আমাদের সহকর্মী কে এম সনি রয়েছেন সেখানে। সনি, আমরা সংবাদের শুরুতেই জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তখন কানায় কানায় পূর্ণ ছিল। ড্যাফোডিলের খবরাখবর জানতে চাই। আর তো বেশিক্ষণ বাকি নেই, 1 ঘন্টার কিছু বেশি সময় বাকি রয়েছে। সব মিলে কি অবস্থা? ধন্যবাদ। 1 ঘন্টার এখনো অনেক বেশি সময় বাকি আছে, তারপরেও এখানে কিন্তু দর্শকরা আসা শুরু করেছেন তাদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য। এখানে আমি আসছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। এখানে গতকালকে যেমন আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল, আজকেও কিন্তু তেমনই উত্তেজনা। ব্রাজিল ম্যাচ কিছু পরেই শুরু হবে, নকআউট পর্বের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে অবশ্যই খুব বেশি উত্তেজনা। জাপান কিন্তু খুব ভালো একটা প্রতিপক্ষ, এশিয়ার সেরা একটা দল। অবশ্যই তারা চাইবে জয় নিয়ে ফিরতে এবং ব্রাজিলও প্রস্তুত। আমি যদি একটু বলি, কার্লো আনচেলত্তি কিন্তু এখানে খুব ভালো কৌশল অ্যাপ্লাই করেছে। তার দলে খুব ভালো ভালো প্লেয়ার নিয়ে তিনি অ্যাটাকিং সাইডটি তারা সাজিয়েছে। এবং আমি যদি বলতে চাই, জাপান কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না। তারা প্রেস কনফারেন্সে ব্রাজিলকে তারা এক প্রকার হুমকি দিয়েছে, তারা জিততে চায়, তারা ম্যাচ জিততে চায়। এবং আমি যদি বলি, এই কিছুদিন আগে গত আগস্টে কিন্তু ব্রাজিলকে 3-1 গোলে একটা প্রীতি ম্যাচে হারিয়েছে জাপান অবশ্যই শক্ত প্রতিপক্ষ। তারা কিন্তু চাইবে এই ম্যাচটাও জিতে ব্রাজিলকে একটা বড় ধাক্কা দিতে। অর্থাৎ ব্রাজিল এখানে যদি হেরে যায় তাহলে কিন্তু বিদায় নিতে বাধ্য। সো এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাচ। এখন পর্যন্ত দর্শকরা আসা শুরু করেছে। আমরা কিন্তু সবসময় সবকিছু সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী কে এম সনির সঙ্গে। আর অল্প কিছুক্ষণ পর খেলা শুরু। 32 এর হাই ভোল্টেজ ম্যাচে এশিয়ার দল জাপানের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই খবরাখবর জানছিলাম। আর এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।